আমি এখানে বিএনপির নীতি নির্ধারক হিসেবে আসিনি, আর আমি কিন্তু আজকে এখানে প্রধান অতিথি হিসেবে আসিনি। আমি কি হিসেবে এসেছি সেটা একটু আপনাদের কাছে ব্যাখ্যা করব। কে বলতে পারে বিশাল সমাবেশ, একজন যে কোনো একজন বলুন তো দেখি আমি কেন এখানে এসেছি, বলুন। হ্যাঁ, আমি আমি খোলাখুলি বলছি, আমি আজকে এখানে এসেছি এই কারণে যে আমি এই বৃদ্ধ বয়সে কিন্তু আজকে আপনাদের মতো একজন তরুণ হয়ে আপনাদের সামনে কথা বলতে, তরুণ হয়ে কথা বলতে চাই এই কারণে যে একজন বৃদ্ধ কিন্তু কখনো তরুণের মতো কথা বলতে পারবে না। অথচ আমি পাশাপাশি আরো একটি সত্যি বিশ্বাস করি, সেটা হচ্ছে যে বৃদ্ধ বা তরুণ বা যুবক সেটা নির্ধারিত হয় কি দিয়ে? আমার বিশ্বাস সেটা একজন মানুষের চিন্তাধারা। যে মানুষ তরুণের মতো চিন্তা করেন, যে মানুষ নতুন ধ্যান ধারণা দিতে পারেন, তার বয়স যদি 80 হয়, আমি তাকে তরুণ হিসেবে তাকে সম্বোধন করি। আর যেই তরুণ আজকে আমরা দেখতে পাচ্ছি, আজকের বাংলাদেশে দেখতে পাচ্ছি, যেই তরুণেরা বৃদ্ধের মতো কথা বলছে, তাদেরকে তরুণ সমাজ। কেন বলছি এই কারণে যে 5ই অগাস্ট বিগত বছরে যে জুলাই অগাস্টের যে অভ্যুত্থান, তখন আমরা তারুণ্যের যে শক্তি দেখেছিলাম এবং যেই তারুণ্যের শক্তি রাজপথে রক্ত ঢেলে দিচ্ছিল, এই যেই তরুণদের আমরা বৃদ্ধ বয়সে থেকেও শ্রদ্ধা জানিয়েছিলাম, আজকে সেই তরুণেরা কোথায় কি করছে? 5ই অগাস্ট পরবর্তী বাংলাদেশ কিন্তু আজকের বাংলাদেশের যে সম্পূর্ণ আলাদা ছিল। আমি কঠিন কথা বলছি, কিন্তু কঠিন কথা সময়ে বলতে হয়। আমি বিশ্বাস করব আজকে এখানে যারা এখানে সমবেত হয়েছেন, আজকে শ্রদ্ধেয় বক্তারা ছিলেন, তাদের কথা আমরা যারা শুনেছি মনোযোগ দিয়ে, আমরা সেই তারুণ্যের জয়গান আজকে গাইব। যেই তরুণেরা সত্যিকার ভাবে যারা সঠিক পথে আছে, যেই তরুণেরা বিপথে যায়, সেই তরুণদের আমি শ্রদ্ধা করি। আমার কথা হয়তো অনেকে পছন্দ করবেন না, কিন্তু আপনারা জানেন যে আমি কঠিন সত্য কথা, এই কথাগুলো আজকে বলার প্রয়োজন হয়েছে, সেই জন্য আমি বলছি। দেখুন, আমরা কিন্তু একটি কথা আমি বলছি একটি কথা, বিগত বছরের জুলাই অগাস্টে যারা রাজপথে ছিল, আমরা তাদের কি বলেছি একসময়, তারাও নিজেরা বলেছে সাধারণ ছাত্র। তারা তো সাধারণ ছাত্র ছিল। আমার ছোট্ট প্রশ্ন ছিল, সেই সাধারণ ছাত্রের মধ্যে কি ছাত্র দলের ছেলেরা ছিল না? সেই সাধারণ ছাত্রদের মধ্যে কি নুরু এবং তার জ্ঞান ছেলেরা ছিল না? এবং এরকম আমি আরো উদাহরণ দিতে পারি। আমি আমার নিজের যেখানে আমার নির্বাচনী এলাকা, সেই এলাকা থেকে আমি একটি তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। 19শে জুলাই 2024 সেদিন কি ঘটেছিল? সেদিন বাংলাদেশে এমন একটি ঘটনা ঘটেছিল, সেখানে জেল ব্রেকিং হয়েছিল। আমার সৌভাগ্য, আমি সেদিন আমেরিকার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের যারা নীতি নির্ধারক, তাদের সঙ্গে কথা বলছিলাম। আমি তাদের বলেছিলাম যে আমার অত্যন্ত ক্ষমা করবেন, কিন্তু আজকে বাংলাদেশে যেটা ঘটেছে, দ্যাট ইজ এ প্রিকারসর অফ দ্য ফ্রেঞ্চ রেভলিউশন।
কথাটি হয়তো অনেক বড় কথা, কিন্তু আমি জানি এটা বড় কথা, তারপরে আমি সে কথাটি বলেছিলাম। তার পরবর্তী কয়েকটি সপ্তাহের ভেতরে বাংলাদেশ ফ্রান্স হয়ে গেছে, আমি সেটা বললাম, কিন্তু ঠিক ফ্রান্সে সেদিন যে ঘটনা ঘটেছিল 1787 সালে, ঠিক সেই রকম ঘটনা বাংলাদেশে ঘটেছে 5ই আগস্ট 2024। এবং ছোট্ট ঘটনা, জেল ভাঙা হয়েছিল, কিন্তু তার প্রতিধ্বনি সারা বাংলাদেশে কিন্তু অনুরণন হয়েছিল। তার কয়েক সপ্তাহের ভিতরে বাংলাদেশ থেকে স্বৈরাচার তরুণেরা করেছে। এবং এই সঙ্গে আরো একটু যোগ করতে চাই, সেদিন 19 জুলাই নরসিংদীতে যারা মারা গিয়েছিল, তার মধ্যে 27 জনের ভিতরে আমার নিজের পার্শ্ববর্তী গ্রামে ছিল 4 জন, তারা প্রত্যেকেই জাতীয়তাবাদী ছাত্র দলের সদস্য। আমি ছোট্ট একটি তথ্য সূত্র দিলাম। কাজে আজকে আমরা এখানে এসেছি, বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, অনেকে বলছি আমরা নতুন করে স্বাধীন হয়েছি কিনা আমি জানি না, সেটা বলবো না, কিন্তু আমি যেটা বলি সেটা হচ্ছে যে বাংলাদেশের কিন্তু সেদিন একটি নতুন যাত্রা শুরু হয়েছে। আজকে 9 মাস পরে এসে সেই যাত্রা স্তীমিত হয়ে যাবে, স্থগিত হয়ে যাবে, অথবা ভুল পথে যাবে, অথবা উল্টো পথে যাবে, সেটা কিন্তু বাংলাদেশের মানুষ। এবং সেই কারণেই আজকের যে অস্থিরতা আপনারা দেখছেন, আমাদের সঠিক পথে যেতে হবে, যাতে আমরা সেই অস্থিরতা থেকে বের হয়ে আসতে পারি। এবং সেই দায়িত্বটি কিন্তু পালন করতে হবে তরুণ। এখানে দ্বিতীয় যে বিষয়, আজকের যে শিরোনাম, দ্বিতীয় বিষয়টি হচ্ছে রাজনৈতিক ভাবনা। এখানেও একটি মজার বিষয়, আমি নিজের উদাহরণ দিয়ে বলছি। আমি বাংলাদেশের রাজনৈতিক পরীক্ষা এখনো উত্তীর্ণ হতে পারিনি, কারণ বাংলাদেশের রাজনীতি হচ্ছে বিচিত্র রাজনীতি। আমি যদি এখানে সত্য কথা বলি, আমার আশেপাশের রাজনীতিকরা বলে যে তুমি সত্য কথা বলে রাজনীতি করবে, তুমি বোকা রাজনীতিক। আমি যদি কঠিন কথা বলি, তাহলে বলবে তোমার ভোটাররা তো তোমাকে ভোট দেবে না, তুমি ওদেরকে কঠিন সত্যগুলি কেন দেখিয়ে দিচ্ছ, চুপ করে থাকো। আমাদের আমার ভোটের দরকার নেই, আমি সত্য কথা বলবো। আমার নির্বাচনী এলাকায় 4 লক্ষ লোক আছে, 4 লক্ষের মধ্যে যদি 4 জন আমাকে ভোট দেয়, আমি তাতে রাজনীতির গতি প্রকৃতি বিচিত্র। প্রশ্নটি হচ্ছে সেই রাজনীতিকে আমরা কিভাবে সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসছি। গতকাল একটি সভায় আমি বলেছিলাম কথাটি, আজকে এখানে এই তরুণদের উদ্দেশ্যে আমার নতুন করে বলা প্রয়োজন মনে করছি। সেটা হচ্ছে রাজনীতিটা যাই করুন না কেন, তাদের একটি এথিক্যাল অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে, নৈতিক একটি দায়বদ্ধতা প্রতিটি রাজনীতিতে থাকতে হবে। ফাঁকি দিয়ে, ঠকিয়ে, যা আমরা দেখেছি বিগত 15 বছরের ফ্যাসিস্ট রেজিমের সময়, নির্বাচনের নামে প্রহসন করে আমি এমপি হব, লম্ফজম্প করবো সংসদে গিয়ে, সংসদকে তো একটি নাট্যশালায় পরিণত করে দিল। এভাবে রাজনীতি হয় না, এভাবে রাজনীতি হবে না। আজকে সেই কঠিন কথাগুলোর সময় এসেছে, এবং সেই সত্যটি কিন্তু তরুণেরাই প্রতিষ্ঠিত করবে। দেখুন, তরুণ প্রজন্ম এবং আমরা এখন যে পর্যায়ে রয়েছি, এখানে কিন্তু অনেকে বলেছেন, কেউ একজন প্রশ্নকারী বোধহয় বলেছেন যে ভবিষ্যতে সঠিক প্রতিনিধিত্ব থাকবে কিনা সংসদে তরুণ প্রজন্ম। আমি এই প্রশ্নের উত্তরটি এভাবে দিতে চাই, আমি তখন উত্তর দেইনি। দেখুন, তরুণদের প্রতিনিধিত্ব দেশ পরিচালনায়, এটা তো দাবি করার কোনো প্রয়োজন নেই, এটা অটোমেটিক্যালি হবে। তার কারণ হচ্ছে প্রকৃতির নিয়মে আমরা চলে যাব, এবং সেখানে তরুণেরাই আসবে, এবং তারা তাদের নিজ যে মেরিট
এবং তাদের নিজের যে অধিকার, সেই অধিকারের বলেই তারা কিন্তু আসে, তারা দেশ পরিচালনা করে। এটা জোর করে কোটা দিয়ে এটা হবে না। আর কোটা দিয়ে যদি এখন আবার নতুন করে কিছু করতে হয়, তাহলে কোটা আন্দোলন কেন হয়েছে? রাজনীতির যে কথাগুলো বলছিলাম, আমরা দেশের কথা বলি, আমরা একটা রাষ্ট্রের সার্বভৌমত্বের কথা নিয়ে বক্তৃতা, স্বাধীনতা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিঘ্নিত হবে বলে আমরা কিন্তু বক্তৃতা দিই, তাই না? কিছু মনে করবেন না, আমি রাজনীতি অত ভালো না বুঝেও কিন্তু আমি একটি কথা বলছি। আসলে স্বাধীনতা সার্বভৌমত্ব রাষ্ট্রের, এটা আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হচ্ছে জনগণ। জনগণ একটি নির্দিষ্ট সময়ের জন্য, যে আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি, জনগণ একটি নির্দিষ্ট সময়ের জন্য সেই স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে বাস্তবায়িত করার জন্য নির্বাচনে, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক দল বা একটি কোয়ালিশন বা যাকেই হোক তাকে দেয় মাত্র 5 বছরের জন্য। এবং 5 বছর পর পর বা 4 বছর পর পর কোন দেশে সেই স্বাধীনতা এবং সার্বভৌমত্ব কিন্তু জনগণের কাছে ফিরে ফিরে আসে। আমি সেই স্বাধীনতার সার্বভৌমত্ব, এবং এখানে বলা প্রয়োজন, আমি রাজনীতিক হিসেবে, আমি শিক্ষক হিসেবে ছাত্রদের বহু বছর পরীক্ষা নিয়েছি। এখন কিন্তু রাজনীতিক হিসেবে আমার প্রতি 4 বছর বা 5 বছর পর পর জনগণের সামনে আমাকে নিজেকে পরীক্ষা দিতে, এটার নাম জবাব, এটার নাম গণতন্ত্র। আমি যদি গণতন্ত্রে বিশ্বাস না করি, কেউ যদি গণতন্ত্রে বিশ্বাস না করে, তাহলে তার কাছে এসব কথা বলে কোনো লাভ নেই। আওয়ামী লীগ গণতন্ত্র বিশ্বাস করেনি, তারা মুখে বলেছে গণতন্ত্র, এবং তারা কাজে করেছে। এটা গ্রামে একটা কথা বলে, আমি জানি না এটা এখানে বলা উচিত কিনা, আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমি কথাটি না বলে পারছি না। আওয়ামী লীগের হচ্ছে মুখে শেখ ফরিদ বগলে। আমরা সেই অবস্থা থেকে আমরা মুক্তি চেয়েছি, আমরা বের হয়ে এসেছি, আমরা একটু পরিবর্তন চেয়েছি, কিন্তু সেই পরিবর্তন যেন এমন না হয় যে আমরা নতুন করে আবার একটি ট্র্যাপের ভেতরে পড়ে যাই। আমার এই ভয়টি হচ্ছে আমরা কি নতুন করে ট্র্যাপের আমরা দুনিয়ার সব সমস্যার সমাধান করতে যাচ্ছি, নিশ্চয়ই আমরা দুনিয়ার সব সমস্যা, কিন্তু দুনিয়ার সব সমস্যার সমাধান কোনো পরশ পাথরের মতো নয় যে একটি কেয়ারটেকার মেইনটেনেন্স সরকার এসে এবং সেই সকল সমাধান। ইলেকট্রিক বাতির মতো নয় যে গণতন্ত্র আমি সুইচ টিপলাম, সেই সুইচ টিপতে চলে আসবে, অথবা সংস্কার করলাম, সুইচটা হচ্ছে সংস্কার, সেই সংস্কারের সুইচটা আমি টিপে দিলাম, সবকিছু ঠিক হয়ে গেল। কিন্তু সেরকম নয়, সেরকম হতে পারে না। মানব সভ্যতা সেভাবে সৃষ্টি হয়, কন্টিনিউয়াস প্রসেস, একটি নিরন্তর সংগ্রাম। আমি সবকিছু করে দেব, তারপরে আরেকটা করব, তারপরে আরেকটা করব, এইভাবে কিন্তু বাস্তবতা কিন্তু এটা নয়, দুনিয়া এভাবে চলে। আমি খোলাখুলি বলছি, কিছু মনে করি, আমি আগে সংস্কার করব, তারপরে বিচার করব, তারপরে নির্বাচন করব, দুনিয়া কিন্তু এভাবে চলে। এই বাস্তবতাও কিন্তু আজকের অন্তর্বর্তীকালীন সরকারকে উপলব্ধি, এখানে একটি ভুল ধারণা সৃষ্টি করা হয়েছে, এখানে একটি প্রতিপক্ষ সৃষ্টি করার চেষ্টা হচ্ছে। আমার মনে হচ্ছে যে কারা করছে তাদেরকে চিহ্নিত। এখানে অন্তর্বর্তীকালীন সরকার বলুন, যারা ছাত্ররা জীবন দিয়েছে, আজকে যারা নতুন রাজনৈতিক দল করেছে, এখানে বিএনপি রয়েছে, আরো 100-এর বেশি রাজনৈতিক দল রয়েছে বাংলাদেশে, তাদের অনেক প্রতিনিধি এখানে রয়েছে। তারা বাংলাদেশে তারা একটি সুন্দর সমাজ ব্যবস্থা দেখতে চান, তারা বাংলাদেশে একটি নৈতিক সমাজ ব্যবস্থা দেখতে চান, তারা বাংলাদেশে একটি সৎ সমাজ ব্যবস্থা দেখতে চান। এই বিভিন্ন দলগুলির মধ্যে যারা দ্বন্দ্ব সৃষ্টি করছে, আমার সমস্যা সব থেকে বেশি কারা করছে, এখানে আমি কোনো দ্বন্দ্ব দেখি না। আমরা সবাই যদি গণতন্ত্রে বিশ্বাস করি, গণতন্ত্রের যে প্রক্রিয়া রয়েছে সেটা হচ্ছে সুষ্ঠু, মানুষ সিদ্ধান্ত দেবার মালিক, একটা ভোটার সে সিদ্ধান্ত। আমাকে যদি বিএনপি কে যদি একটি ধরুন, আমি কথা বলছি,
আগামীকালও একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে। যারা বলছেন যে এটা না করলে, ওটা না করলে, সেটা না করলে সুষ্ঠু নির্বাচন হবে, আমি সে কথা বিশ্বাস করি। আমি কেন বিশ্বাস করি না, আমি উদাহরণ দিয়ে বলবো, আমি যুক্তি দিয়ে বলবো। জাস্টিস আহমেদ সাহেব 90 দিনের মাথায় বাংলাদেশে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করেননি, হয়েছিল। সেই নির্বাচন আজকে বাংলাদেশের 54 বছরের ইতিহাসে একটি শ্রেষ্ঠ নির্বাচন হিসেবে বিবেচিত হয় না? নিশ্চয়ই হয়। তাহলে আজকে 90 দিন তথা 3 গুণ 3 90, 270 দিন ইতিমধ্যে চলে গেছে, আরো 270 দিন লাগবে। তারপরে আমি একটি পরিবেশ সৃষ্টি করব, সেই পরিবেশ আবার সঠিক হলো কি হলো না তার জন্য আবার আরেকটি কমিশন করতে হবে, তাই না? তারপরে যদি সেই পরবর্তী কমিশন গুলো বলে যে না, সুন্দর পরিবেশ, তখন এভাবে দেশ চলে না, এভাবে গণতন্ত্র চলে না, এভাবে কোন সুষ্ঠু একটা ব্যবস্থা সৃষ্টি হতে পারে।